সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভূমিদস্যুদের হাতেই প্রশাসন, দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখালো তাদের আসল চেহারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 10%-এর তারেক ও 30%-এর সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনুসের কেচ্চা ফাঁস করতে জেল মুক্তির পরেই বিস্ফোরক সাংবাদিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আইনশৃঙ্খলা বাহিনী যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাষ্ট্রপতি কি বদলে গিয়েছেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সংস্কারের মুখোশে দমন, ইউনুস সরকারের তেলেসমাতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতে মুরগির বেরুগিচুজু বহিষ্কার ছাত্রদল নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ময়মনসিংহ ৬ আসনের ব্যালট রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেই প্রশ্নটা আবারও চরকির মতো ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে প্রশ্নটা অস্বাভাবিক গতি পেয়েছে। প্রশ্নটা হলো, আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চলেছে? প্রশ্ন ওঠার কারণ, সামনেই স্থানীয় নির্বাচন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। জাতীয় নির্বাচন কমিশন দলের প্রতীক ফ্রিজ করে। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তৃতার একটি অংশে তিনি বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তারেক জিয়া কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন? বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিক আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পুরসভা এবং ইউনিয়ন পরিষদ এই 4 স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। দলটির একটি দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি তাদের লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন, বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এই কথার ভিতরে রয়েছে অনেক কথা। প্রথমত, তারেক রহমান সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত সরকারের তরফে পাওয়া যায়নি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, নতুন সরকারের 30টি কার্যদিবস অতিক্রম করলে সেই নিষেধাজ্ঞার আর কোনো বৈধতা থাকবে না। বিএনপিও সরকারও এই নিষেধাজ্ঞা সংসদে হয়তো পাশ করাবে না, কারণ তারেক রহমান জানিয়ে দিয়েছে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। একবার দেখে নেওয়া যাক কি কৌশলে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে চাইছে। আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল এই আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। দলের একাংশ নেতা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সংগঠন ও মাঠ পর্যায়ে নানা প্রস্তুতি নিতে হয়। ঈদের পর তারা সেই প্রস্তুতির কাজ শুরুর পরিকল্পনা করছেন। সরকারি পুকুর দখলের অভিযোগে একসময় দলের পদ স্থগিত হয়েছিল, অথচ সেই বিতর্কিত ব্যক্তিকেই
এখন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে বসিয়েছে বিএনপি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এই ব্যক্তি হলেন বিলকিস জাহান শিরিন। ভুক্তভোগী এবিএম সালাউদ্দিন খান দাবি করেছেন, বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড রোলে তাদের পারিবারিক সম্পত্তির মাত্র 1% জমি কেনার সুযোগকে কাজে লাগিয়ে ধাপে ধাপে পুরো বাড়িটি দখল করে নেওয়া হয়েছে। বর্তমানে সেই ভবনেই বসবাস করছেন বিলকিস জাহান শিরিন এবং তার পরিবারের সদস্যরা। বিলকিস জাহান শিরিন প্রথমে জমির অংশ কিনে নিচতলা দখল নেয়, পরে তার ভাড়াটিয়াদের জোর করে বের করে দেওয়া হয় এবং বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মাত্র 1% জমির মালিকানা দেখিয়ে পুরো 2% বাড়ি এবং পরবর্তীতে 3তলা ভবন নির্মাণ করে পুরো সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। বর্তমানে ভবনের একাংশ ভাড়া দেওয়া হয়েছে এবং অন্য অংশে বসবাস করছেন অভিযুক্তদের পরিবার। অভিযোগ আরও আছে, 5 আগস্টের রাজনৈতিক অস্থিরতার পরপরই এলাকায় একটি সরকারি পুকুর বালু দিয়ে ভরাট করার ঘটনাতেও নাম জড়ায় বিলকিস জাহান শিরিনের। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরিশালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল, ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার এখন একটি নিয়মে পরিণত হয়েছে। সরকারি পুকুর ভরাট থেকে শুরু করে ব্যক্তিগত সম্পত্তি দখল, সবকিছুর পেছনে রয়েছে একই ছায়া। যার বিরুদ্ধে বারবার ভূমিদস্যুতার অভিযোগ, যার নাম দখলদারির সঙ্গে জড়িয়ে আছে, তাকেই যদি প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা শুধু একজন ব্যক্তির কাহিনী নয়, এটি এমন এক রাজনীতির প্রতিচ্ছবি যেখানে ভূমিদস্যুরা ক্ষমতার ছত্রছায়ায় পুরস্কৃত হয় আর প্রকৃত মালিকরা নিজের ঘর হারিয়ে পথে পথে ঘোরে। বরিশালের মানুষের এখন একটাই প্রশ্ন, দখলদারকে যদি প্রশাসক বানানো হয়, তাহলে ন্যায় বিচার চাইবে কার কাছে? ভিজিএফের চাল মানে গরিবের চাল। দুর্যোগে, সংকটে যে চাল রাষ্ট্র বরাদ্দ করে সেই মানুষগুলোর জন্য যাদের পেটে ভাত নেই, সেই চালের 30% চাই এমপি সাহেবের পাওনা। ফোনে কথা হচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, আর বিএনপি নেতা বলছেন, আমি দীর্ঘ 17 বছর জনগণের অধিকার আদায়ে লড়াই করেছি। হ্যাঁ, লড়াই করেছেন, গরিবের মুখের ভাতের ভাগ নেওয়ার লড়াই। লালমনিরহাটের কালীগঞ্জে যা ঘটেছে সেটা এমন একটা সিস্টেমের নমুনা, যে সিস্টেম বিএনপি বাংলাদেশে চালু করেছিল 2001 সালে, আবার ফিরিয়ে এনেছে 2026 সালে। মাঝখানে 17 বছর অধিকার আদায়ের নাটক করে এখন ক্ষমতায় বসেই পুরনো ধান্দায় নেমে পড়েছে। এত দ্রুত ক্ষমতায় আসতে না আসতেই ত্রাণের চাল ভাগবাটোয়ারার ফোনালাপ ভাইরাল, রেকর্ড গতি বলতেই হবে। অডিওতে যেটা শোনা গেছে সেটা শুধু টাকা পয়সার দুর্নীতির গল্প না, ওটা একটা মানসিকতার গল্প। গরিবের ত্রাণের চাল নিয়ে ফোনে দর কষাকষি হচ্ছে, আর সেই কথোপকথনে একটুও জড়তা নেই, লজ্জা নেই, থামাথামি নেই। একদম স্বাভাবিক গলায়, যেন ব্যবসায়িক লেনদেনের হিসাব মেলানো হচ্ছে। এই স্বাভাবিকতাটাই সবচেয়ে ভয়ের। মানে এটা এই লোকের কাছে অস্বাভাবিক কিছু না, এটা তার কাছে নিয়মের মধ্যে পড়ে। ক্ষমতায় এসেছি, ভাগ পাব, এটাই স্বাভাবিক। দুর্নীতির বিরুদ্ধে লড়াই না, দুর্নীতিকে নিজের প্রাপ্য মনে করার লড়াই, এটাই বিএনপির পরিবর্তন। এমপি রোকনউদ্দিন বাবুল ফোন ধরলেন, বললেন বাইরে আছি, সবুজের সঙ্গে কথা বলেন, বলে কেটে দিলেন। চমৎকার দায়িত্ববোধ। নিজের নামে 30% কাটা যাচ্ছে, সেটা নিয়ে কথা বলার সময় নেই, ব্যস্ত মানুষ বলে কথা। ফেব্রুয়ারির 12 তারিখের ভোটের কথা মনে আছে তো? কোনো বড় দল ছিল না, জনগণের বড় অংশ ভোট দেয়নি, যা হয়েছে সেটাকে নির্বাচন বলা আর বিরিয়ানিকে পান্তা ভাত বলা একই কথা। সেই প্রক্রিয়ায় ক্ষমতায় আসা সরকারের এমপিদের নামে ত্রাণের চাল ভাগ হচ্ছে সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যে। বাংলাদেশের মানুষ এই দৃশ্য আগেও দেখেছে। 2001 থেকে 2006 হাওয়া ভবন ও তার রাজপুত্রদ্বয়ের উৎপাত, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণ, গরিবের ত্রাণ থেকে চাঁদাবাজি। সেই অধ্যায় আবার খুলছে, শুধু চরিত্রগুলোর বয়স একটু বেশি হয়েছে। বিএনপি তখনও বলতো, আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, এখনও বলছে। সেই লড়াইয়ের ফল হলো গরিবের মুখের ভাত সাহেবদের 30% হয়ে যাওয়া। শামসুজ্জামান সবুজ অস্বীকার করেছেন, ভালো কথা, কিন্তু অডিও তো অস্বীকার করে না, ফোনের ওপাশের গলা অস্বীকার করে না। 1003টি টোকেন বুঝিয়ে দেবেন, সবুজকে চেনা লাগবে না, এই কথাগুলো বাতাসে মিলিয়ে যায় না, রেকর্ড হয়ে থাকে। বাংলাদেশের রাজনীতিতে একটা চিরন্তন ট্র্যাজেডি হলো এই যে, যারা ক্ষমতার বাইরে থাকে তারা নিজেদের মহান ভাবে, ক্ষমতায় গেলেই ভুলে যায় মহানত্বের কথা। বিএনপি বছরের পর বছর বলেছে দেশে দুর্নীতি হচ্ছে, লুট হচ্ছে, জনগণের অধিকার নেই, কিন্তু সেই কথা বলতে বলতে মুখে যত ফেনা উঠেছে, ক্ষমতায় বসার পর সেই ফেনা মুছতেও সময় লাগেনি। সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যে গরিবের ত্রাণের ভাগ চাই, এত বছরের আন্দোলন সংগ্রাম এই জায়গায় এসে ঠেকল। বিএনপি আসলে হচ্ছে সেই চোর যে না নিজে কখনো বদলায়, না বদলায় তার চুরির কায়দা।
গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর একটি ধানমন্ডির একটি ব্যায়ামগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে। পরের দিন তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। শনিবার ১৪ মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ থেকে তিনি জামিনে মুক্তি পান। বরেণ্য এই সাংবাদিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩,২৬,৪৮,৯৪৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়। ২৫ জানুয়ারি তাকে এই মামলায় গ্রেফতারের আবেদন করে দুদক। আদালত আবেদন মঞ্জুর করে। বরেণ্য এই সাংবাদিকের মুক্তির দাবিতে সরব হয় বাংলাদেশের সুশীল সমাজ। মুক্তির দাবি তোলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। যদিও কোনো দাবিকে আমল দিতে চায়নি তদারকি সরকার। গত ১৮ মাসে তদারকি সরকার যে কত দুর্নীতি করেছে তার তালিকা তৈরি করা মুশকিল। পাহাড় প্রমাণ দুর্নীতি বললে কিছুই বলা হবে না, দুর্নীতির হিমশৈল। তবে যেটা সবথেকে বেশি হাস্যকর এবং লজ্জাজনক তা হল পূর্বতন তদারকি সরকার প্রধান নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজেই নিজেকে ভিআইপি ঘোষণা কারণ নিরাপত্তাহীনতায় ভোগা। তদারকি সরকার প্রধান যে মবের রাজত্ব তৈরি করেছেন, সেই মব যদি তার উপর হামলা চালায় সেই আতঙ্কে তিনি নিজেকে ভিআইপি ঘোষণা করেছেন। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ১ বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের বিশেষ নিরাপত্তা পাবেন। অনেকে বলছেন ইউনূস হয়তো ১ বছরের জন্য বাংলাদেশে থাকবেন। এই অবস্থায় জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশের বরেণ্য সাংবাদিক আনিস আলমগীর। বলেছেন, শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে। আপনি আপনাকে বলতেছেন যে আমার সমালোচনা করেন, তারপর সমালোচনা করার ফলে আমাকে জেলে দিয়ে দিলেন। এটা তো বাটপাড়ি। এর চেয়ে বড় বাটপাড়ি গত ১০০০ বছরে কেউ কোথায় দেখেনি। একটা সরকারকে একজন বাটপার বলে মন্তব্য করেছেন। বরেণ্য এই সাংবাদিকের সঙ্গে পূর্বতন সরকার এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছে। কারণ সরকার একদিকে বলছে সমালোচনাকে স্বাগত, আবার সেই সরকারের কেউ সমালোচনা করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। দায়ের করা হচ্ছে একের পর এক মামলা। শুধুমাত্র একজন সাংবাদিকের বিরুদ্ধে যে সরকারের ক্ষোভ আছে এমনটা নয়। সরকার বিরোধী যারাই সেই সময় বাংলাদেশে ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন পূর্বতন সরকার তো একটা অবৈধ সরকার ছিল, সুতরাং সেই সরকারের কোনো কার্যক্রম বৈধ হবে না, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। টেকনাফের ঘটনাটা পড়ে প্রথমে মনে হলো এটা কি ২০০২-২০০৬ সালের কোনো পুরনো খবর। র্যাব একজন ৩টি হত্যা মামলার পলাতক আসামিকে ধরতে গেছে, আর তাকে ছিনিয়ে নিতে দলীয় ক্যাডাররা মব বানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিচ্ছে। না, এটা পুরনো খবর না, এটা ২০২৬ সালের মার্চ মাসের বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে যা দেখছি তাতে ২০০১ থেকে ২০০৬ সালের দুঃস্বপ্নটা আবার চোখের সামনে ভেসে উঠছে। ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ১০টি মামলার আসামি, ৩টি হত্যা মামলায় পলাতক। এই লোককে যখন র্যাব ধরতে গেল তার দলের লোকজন রাস্তায় নেমে আইনের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করল। এটাই বিএনপির স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবা বুঝলেন। দেশের সেবা না, দলের খুনি সন্ত্রাসীদের সেবা। বিএনপি দলটার জন্মই হয়েছিল সেনানিবাসে। জিয়াউর রহমান গণতন্ত্রের পথে আসেননি, তিনি ক্ষমতায় বসেছিলেন বন্দুকের নলের জোরে। এরপর নিজের ক্ষমতাকে বৈধতা দিতে একটা দল বানালেন, একটা নির্বাচন সাজালেন যেখানে প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো ছিল না, আর নিজেই জিতে গেলেন। সেই ধারাটা দলের ডিএনএতে এতটাই গেঁথে গেছে যে আজও বিএনপি ক্ষমতায় এলেই একই ছবি দেখা যায়। ২০০১ সালে ক্ষমতায় এসে তারা কি করেছিল সেটা এই দেশের মানুষ ভুলে যায়নি। সংখ্যালঘুদের বাড়িতে আগুন, নারীদের উপর নির্যাতন, বিরোধী দলের কর্মীদের হত্যা, হাওয়া ভবন বানিয়ে দেশের অর্থনীতি আজ রাজনীতি দুটোকেই এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা। ১২ ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটাকে নির্বাচন বলতেই লজ্জা লাগছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বাইরে, জনগণ ভোট কেন্দ্রে যায়নি, আর সেই শূন্য মাঠে গোল দিয়ে নিজেদের জয়ী ঘোষণা করা হলো। এই প্রক্রিয়াটা জিয়ার সেই পুরনো কৌশলেরই আধুনিক সংস্করণ। গণতন্ত্রের মুখোশ পরে কর্তৃত্বের খেলা, কিন্তু মুখোশটা খুব পাতলা হয়ে গেছে। টেকনাফের ঘটনার মতো প্রতিটা ঘটনায় সেটা আরেকটু খসে পড়ছে। এখন ভাবুন, র্যাবকে যদি একটা হত্যা মামলার আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার মুখে পড়তে হয়, তাহলে একজন সাধারণ মানুষ যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় যায় তার কি হবে? এলাকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি যদি ৩টি হত্যা মামলা মাথায় নিয়ে দলীয় পরিচয়ে ঘুরে বেড়াতে পারেন, তাহলে সেই এলাকার সাধারণ মানুষ কতটা নিরাপদ?
2001 থেকে 2006 এই 5 বছরে বাংলাদেশে কি হয়েছিল সেটা এই দেশের ইতিহাসের একটা কালো অধ্যায়। সেই সময়টার কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে। বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নামে যে সন্ত্রাস চলেছিল, চাঁদাবাজি চলেছিল, সেটা দেখতে দেখতে একটা প্রজন্ম বড় হয়েছে এই আতঙ্কের মধ্যে। সেই প্রজন্ম আজও বেঁচে আছে, তাদের স্মৃতি এখনও তাজা। টেকনাফের ঘটনাটা সেই পুরনো ক্ষতের উপরেই লবণ ছিটালো। বিএনপি এই ঘটনায় কি বলেছে? কোনো নিন্দা, কোনো বিবৃতি খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এটাই তাদের রাজনীতির স্বাভাবিক চেহারা। দলীয় ক্যাডারদের আইনের বাইরে রাখাটা তাদের কাছে রাষ্ট্রীয় নীতির মতোই কাজ করে। আর যতদিন এই সংস্কৃতি চলবে, ততদিন বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা কাগজেই থাকবে, বাস্তবে না। আনিস আলমগীর 3 মাস জেল খেটে বেরিয়ে এলেন। অভিযোগ ছিল সন্ত্রাসবিরোধী আইনে। একজন সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, এটা পড়লে আক্কেল গুরুম হলেও কিছু বলার নেই, কারণ এই একই কায়দায় গত 1.5 বছরে শত শত মানুষকে কারাগারে পুরে রাখা হয়েছে। ড ইউনূসের সরকার ক্ষমতায় এসেছিল বিদেশি রাষ্ট্রের টাকায়, ইসলামিক জঙ্গি সংগঠনের সহায়তায় আর সামরিক বাহিনীর সমর্থনে। 2024 সালে দেশব্যাপী জুলাই দাঙ্গা বাঁধিয়ে দেশের নির্বাচিত সরকারকে কু করে ফেলে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য একটা নির্দিষ্ট রাজনৈতিক বাস্তবতা তৈরি করে। তাদের বৈধতার প্রশ্নটা তোলার আগে যেটা দেখার, সেটা হলো তারা ক্ষমতায় এসে আসলে কি করল তাদের তথাকথিত সংস্কারের নামে। মহামারীর মতো বিচারবিহীন হত্যা আর খোলামকুচির মতো বিভিন্ন সাজানো মামলায় গণগ্রেফতার। আনিস আলমগীর জেলে গিয়ে যা দেখেছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ভেতরে শুধু একটা দলের কর্মী, যাদের কোনো পদপদবীও নেই, মানে জেলা বা উপজেলা পর্যায়ের নেতা না, একেবারে তৃণমূলের সাধারণ কর্মী। এদের বিরুদ্ধে কি মামলা? সন্ত্রাস। এই মানুষগুলো কি আদৌ সন্ত্রাসী, নাকি সন্ত্রাসের সংজ্ঞাটাই বদলে গেছে? রাজনৈতিক বিরোধিতা করলেই এখন সন্ত্রাস। ইউনূস নিজে নোবেল জয়ী, ক্ষুদ্র ঋণের পথিকৃৎ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ, কিন্তু তার সরকারের আমলে যে বিচারবিহীন গ্রেফতার, রাজনৈতিক উদ্দেশ্যে আইনের ব্যবহার, মাসের পর মাস বিনা বিচারে আটক, এগুলো নিয়ে আন্তর্জাতিক মহল যতটা সোচ্চার হওয়ার কথা ছিল ততটা হয়নি। কারণ সহজ, ইউনূস পশ্চিমের কাছে পছন্দের মুখ। তার আমলে মানবাধিকার লঙ্ঘন হলেও সেটা নিয়ে জেনেভায় তেমন আলোচনা হয় না। এখন বিএনপি ক্ষমতায় 17 ফেব্রুয়ারি থেকে। আনিস আলমগীরের মুক্তি সেই প্রেক্ষাপটই হয়েছে বলে ধরে নেওয়া যায়, কিন্তু বিএনপির নিজের ইতিহাস এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ পরিষ্কার মুখ রাখতে পারে না। 2001 থেকে 2006 সেই সরকারের আমলেও সাংবাদিক নির্যাতন, বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে ঘায়েল করা, এই সংস্কৃতি চালু ছিল। ফলে ইউনূস গেছেন, বিএনপি এসেছে, এতে যদি কাঠামোটা না বদলায় তাহলে পরিবর্তনটা শুধু নাম বদলানোতেই থাকবে। আনিস সাহেব সাংবাদিক মানুষ, তার হয়ে কথা বলার জন্য পুরো সাংবাদিক সমাজই ছিল, কিন্তু কাশিমপুরে এখনও যারা আটকে আছেন তাদের কথা কেউ বলছে না। ইউনূস আমলে যে হাজারো সাধারণ মানুষকে রাজনৈতিক পরিচয়ের কারণে ভেতরে পুরে রাখা হয়েছে, তাদের প্রত্যেকের একটা করে পরিবার আছে, বাড়িতে অপেক্ষায় থাকা মানুষ আছে। আনিস আলমগীর বেরিয়ে এলেন, মিডিয়া কাভারেজ পেলেন, কারণ তিনি পরিচিত মুখ। নামহীন যে মানুষগুলো এখনও ভেতরে আছেন, তাদের জন্য ক্যামেরা আসে না। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রাশিকুল আলম রাসু নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার 16 মার্চ বেলা 11:30টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকায় বাসিন্দা শরীফুল আনামের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাসু রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল ঢাকা পোস্টকে বলেন, একসময় রাসু ছাত্রদল করতেন, পরবর্তীতে রুজু বদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন, তবে যুবদলে তার কোনো পদপদবি নেই। তিনি বলেন, খুলনা আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি রয়েছে, এখনও অস্ত্র উদ্ধার হয়নি, যে কারণে এমন ঘটনা প্রায় ঘটছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেন তিনি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উচমানপুর গ্রামে প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের মুরগি লুটের অভিযোগে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ফারহান শাকিল গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি। রোববার রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাকিল ফারহান মিয়াকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিঙ্গন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে প্রাণ কোম্পানির একটি পরিবহন গাড়ি থেকে মুরগি লুটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় শাকিল ফারহানের নেতৃত্বে কয়েকজন অংশ নেয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ছাত্রদলের দৃষ্টিগোচর হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে জেলা ছাত্রদল এই সিদ্ধান্ত গ্রহণ করে।